কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, বিষয়টি ইসির এখতিয়ারভুক্ত বললেন মির্জা ফখরুল। সংস্কারের সাথে বিএনপির জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ। যে সময় নির্ধারিত হয়েছে সেই সময়ে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। সোহরাওয়ার্দীতে 4 দফা দাবিতে ইসলামী আন্দোলনের শ্রমিক সমাবেশ। গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। শান্তিতে এবছর নোবেল পেল মাহিয়া কোহিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লাতিন নারী নেত্রীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, ধানের শেষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুড়ি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিডা, এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি তুলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে ভোট দিতে হবে, জনগণের দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচন সহ 5 দফা দাবিতে গণমিছিল করে জামায়াত ইসলামী। সেখানে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর চায়। উল্লেখ করেন, এই পদ্ধতি অবশ্যই জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকতে হবে।
বলেন, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কখনো কখনো জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। দুপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে এ হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, বৈষম্য রোধ করতে বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল ছাত্র জনতা, কিন্তু এখনও সমাজের বিভিন্ন স্তর থেকে বৈষম্য দূর হয়নি। শ্রমিকদের নিয়ে সবাই রাজনীতি করে এমন অভিযোগ করে বক্তারা বলেন, ইসলামী নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব। এই জন্য আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহ্বান জানান। ৩.৫ ঘন্টার ব্যবধানে রাজধানীর শাহবাগ এলাকায় ২ নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে উদ্ধার হওয়া ৩ মরদেহের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২ নারীর পরিচয় মেলেনি। থানায় মামলার পর বাকিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহটি বগুড়ার আশরাফ মণ্ডলের। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন এখানেই মেট্রো রেলের নিচে থাকতেন তিনি। মাত্র ৩.৫ ঘন্টার ব্যবধানে গত রাতেই কেন্দ্রীয় শহীদ মিনার ও হাইকোর্ট এলাকায় মেলে আরও ২ নারীর মরদেহ। পুলিশের দাবি, সবারই হয়েছে স্বাভাবিক মৃত্যু। শাহবাগ এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন ৩ জনই। ভাসমান ছিন্নমূল টাইপের এরা রাস্তায় ঘুমাতো। আশেপাশের লোকজনকে স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাগুলোতেই ঘুমাতো আর কি। কারো পায়ে পচে গেছে, তারপর কারো কানে কান পচা, মস্তিষ্ক বিকৃতির মতো হয়েছে অনেকে। ২ অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর একটি মামলাও হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রে জানা যায়, প্রতিদিন অজ্ঞাতনামা ১ থেকে ৩টি মরদেহ এখানে আসে। নাম ঠিকানাহীন এসব মরদেহ মর্গে থেকে যায় মাসের পর মাস। সবশেষ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে তাদের দাফন সম্পন্ন হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিজিবি জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। মিয়ানমারের বিবাদমান এইসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে উপজেলার দুর্গাপুরে হয় এই ঘটনা। সংঘাতে জড়ায় স্থানীয় বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহত হয় কমপক্ষে অর্ধশতাধিক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। লিবিয়ায় বাংলাদেশের কিছু মানুষের হাতে বেশি নির্যাতনের শিকার হন প্রবাসীরা। অপহরণের পর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব দালাল ও প্রতারক চক্রের হাতে নিঃস্ব হয়ে বাধ্য হয়ে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। প্রবাসীরা বলেন, কিছু মাফিয়ার কারণে নষ্ট হচ্ছে লিবিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার। দেশে ফেরত এসব প্রবাসীদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান ভুক্তভোগীরা।
মধুপুরের বাসিন্দা মোহাম্মদ হাফেজ সচ্ছল জীবনের আশায় ১৩ বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। নানা ঘাত প্রতিঘাতের পর শেষ বয়সে ফিরলেন দেশে। শাহজালাল বিমানবন্দরে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। যদি 20 টাকার কাজ করি 10 টাকা দেয় আর 10 টাকা দেয় না, নিবিড়ে গাড়িতে করে তুলে নিছে, নিয়ে যায় বাংলার কাছে বেচা দিছে। এই বাংলায় 30 লাখ টাকা নিছে আর 21 দিন খালি মাইরের পর আছিল। হাফেজের মতো লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ অভিবাসী। লিবিয়া দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে বেলা ১২টা নাগাদ ঢাকায় পৌঁছান। তাদের সবার গল্প প্রায় একই রকম। কাজ করেও বেতন না পাওয়া, অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া, নির্যাতন নিপীড়নের ক্ষত এখনো রয়ে গেছে শরীরে। বাসা ভাঙে দরজা ভাঙে তুলে নিয়ে যায় 25 লাখ 30 লাখ টাকা দাবি করে, না দিলে হাত পা ভেঙে ফেলা হয়ে যায়। 2 বছরের ভিতরে 7 মাসের মতো জেল কাটছি। টাকা গেছে মনে করেন 14-15 লাখের মতো গেছে। ওখানে তো নিঃস্ব। আমার ধরে নিয়ে গেছে হালকা, আমার বিক্রি করে দিচ্ছে এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি। 15 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিছে, নিয়ে আমাকে বিক্রি করে দিছে মাফিয়ার কাছে। বিক্রি করে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা আদায় করছে। লিবিয়ায় শ্রমবাজার নষ্ট করছে স্বার্থান্বেষী একটি মহল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। এছাড়া দেশে ফেরার পর পুনর্বাসনে সরকারের প্রতি ছিল আহ্বান। মাফিয়া মাদারীপুরের শরীয়তপুরের বেশিরভাগে মাদারীপুর শরীয়তপুরের। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে আছি, আপনারা এদেরকে তাৎক্ষণিকভাবে আপনারা একটা ব্যবস্থা করেন। দালাল তো এম্বাসি পালন করে, এম্বাসিতে লেখা আছে অমুক দালাল তমুক দালাল, ছবি দিয়ে আছে। ধরুন 10 জন লোকের দালালের ছবি দিয়ে আছে, সে দালাল আসতেছে যাচ্ছে, তারা দাওয়াত করছে এম্বাসি তাদের বাসায় যাচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সরকার যদি আমাদের কোনো পুনর্বাসন করে তাহলে হয়তো বা কিছুটা আমরা পোষায় পেতে পারবো। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এখনো বহু বাংলাদেশি। তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কারাগারে মৃত্যুর 18 দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরল জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। প্রায় 5 মাস ধরে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মরদেহবাহী কফিন গ্রহণ করেন স্বজনরা। ওই কারাগারে আরও 24 বাংলাদেশি এখনও বন্দী, জানান তারা। আবুধাবি থেকে আব্দুল হামিদের মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল 10টার দিকে। স্ত্রী, ভাইসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। মৃত্যুর 18 দিন পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরের 22 এপ্রিল গ্রেফতার হন আব্দুল হামিদ। এরপর থেকে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন। গত 22 সেপ্টেম্বর কারাগারে মৃত্যু হয় তার। দেশ বুদ্ধি যদি দেশে চলে আসে, আমরা 35,000 টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে, এয়ারপোর্ট থেকে 3টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং পরবর্তীতে 3 লক্ষ টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিবারিকভাবে। সেই কারাগারে আরও 24 জন বাংলাদেশি কারাবন্দী আছে জানিয়ে তাদের মুক্ত করার চেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি, তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। আজকে দেখেন, এই যে 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যের শিকার। এই 25 জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছে। এই 25 জন ভাইকে আমি নিজের আমার হাতে রেখে আসছি। আমি যখন জেলে ছিলাম, আল সদর জেলের মধ্যে, এদেরকে নিয়ে আসছে 2 সপ্তাহ পরে। আমি বলছি তোমরা রেশন করে ইনশাল্লাহ চলে যাবা, কিন্তু আমরা এখানের মধ্যে বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরেও এদের থেকে তো রেসপন্ডেন্সের পাই নাই। আব্দুল হামিদের বাড়ি রাউজানের নোয়াপাড়ায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগের। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেলে মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে, আমরা সবাই মিলে এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84% অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে একটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, ওই সময় স্ট্রোক হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একজন রোগীকে দিনে গড়ে 10 টাকার ওষুধ খেতে হয়। সেই হিসেবে 4,86,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। 1/4 বেশি রোগ যদি হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগে ভোগে, সেই ক্ষেত্রে শুধু এত বিশাল জনবল কার্যক্ষমতা হারায় না, তাদের জন্য তার ফ্যামিলির মধ্যে একটা ইকোনমিক বার্ডেন চলে আসে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য। এই বিশাল জনবলকে যদি আমরা অসুস্থ রাখি, তাহলে তাদের দেশের ন্যাশনাল জিডিপিতে একটা প্রভাব পড়ে, এবং সেটা অঙ্কের হিসাবে বিশাল। দেশে মোট মৃত্যুর 71%ই অসংক্রামক নানা রোগে। এই হার বেড়েই চলেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই নারী রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাওয়ায় এই স্বীকৃতি প্রদান করা হলো মাচাদোকে। বলা হয়েছে, ভেনেজুয়েলাকে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য গেল 2 দশক ধরে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। নোবেল কমিটির ব্যাখ্যা, বহু বছর আগেই বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন মাচাদো। এবছর শান্তিতে মনোনয়ন পেয়েছিল 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছিলেন সেটি কখনোই প্রকাশ করে না নোবেল কমিটি। শেষ মুহূর্তে বাতিল হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা। প্রথমে চারুকলার বকুলতলা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্ডারিয়ার অনুষ্ঠান থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুঁইফোড় কিছু সংগঠন। কথা ছিল চারুকলার বকুলতলায় হবে শরৎ বন্দনা, থাকবে রং রূপের নানান বাহার। তবে শেষ মুহূর্তে ফিকে হয়ে গেল সব আয়োজন। প্রতি বছরের মতোই সকালে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। তবে একটি মহলের আপত্তিতে বাতিল হয় অনুমোদন। পরে বিকল্প হিসেবে গ্যান্ডেরিয়ার কচি কাচার মেলা প্রাঙ্গণে সাজানো হয় আয়োজন। তবে সেখানেও আসে বাধা। গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। শেষে নিজ উদ্যোগে বিচ্ছিন্নভাবে সঙ্গীত আর শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় শরৎ উৎসবের।
আয়োজক এবং অংশগ্রহণকারীরা জানান, ভেন্যুর ভাড়া সহ সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল দুঃখজনক। তাদের দাবি অব্যাহত থাকবে শিল্পচর্চা। হয়তোবা ওই আমাদের মনের সেই জায়গা থেকে আমরা যে 2-3 মাস পরিশ্রম করে যে জায়গাটায় আসার চেষ্টা করেছিলাম, যে প্রোগ্রামটা আমরা উপহার দিতে চেষ্টা করেছিলাম আমাদের ঢাকাবাসীকে, সেটা হয়তো আমরা দিতে পারিনি। কিন্তু আমি এটা বলবো না যে একদমই করতে পারিনি। এক সপ্তাহ আগেও যদি বলতো যে এখানে অনুষ্ঠান করা যাবে না, আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। এমন একটা সময় এসে এই কাজটা করলো, অর্থাৎ আমরা যাতে অনুষ্ঠানটা করতে না পারি, মূলত বিষয় সেই জায়গাটা। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জানান, ভুঁইফোর কিছু প্রতিষ্ঠান এসব অনুষ্ঠান কক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, শরতের বন্দনা ব্যতীত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আয়োজনে। আজকে এই সবগুলো এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত একটি উৎসব, কিন্তু কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। বাঙালি সংস্কৃতিকে আপনারা লালন করেন আমি জানি, সেই সংস্কৃতি যাতে কোনোভাবেই কোনো অপশক্তি বিনষ্ট না করতে পারে সেই জায়গাটা আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। শরৎ উৎসবের আয়োজন না হলেও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে স্বল্প পরিসরে। এ নিয়ে সরাসরি কথা বলতে চায়নি পুলিশ, তবে স্থানীয়দের আপত্তি এবং গোলযোগের আশঙ্কার কথা জানান তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।